বালিতে আজকে আমাদের লাস্ট ফুল ডে, আর যেহেতু লাস্ট দিন সেই জন্য এই দিনটাকে ভালো করে উপভোগ করব এটাই ঠিক করলাম। বালির যে অপূর্ব সুন্দর জায়গাগুলো বাকি আছে, মানে স্পেশালি ইস্ট বালির দিকে যে অপূর্ব সিনারি আছে, সেইগুলো আজকে আপনাদের দেখাবো। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম উবুদ। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ফুল ডে ইন উবুদ, আর বালিও বলতে পারেন। গতকাল বা লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে উবুদের মেন জায়গাগুলো প্লাস নর্থ অফ উবুদে যে জায়গাগুলো আছে সেইগুলো, মানে মেন যে মন্দির, ওয়াটারফলস সেসবগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করেছিলাম। আজকের গাড়িটার কথা বলে রাখি, আজকের গাড়িটা পড়েছে হচ্ছে 3182 মতো, যেটা আমি বুক করেছিলাম ক্লুকের অ্যাপ থেকে। গতকাল ড্যানি ভাইয়ের সাথে ঘুরেছিলাম আমরা নর্থ এবং উবুদের এরিয়াগুলো, যেটা এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। এখন একটা ট্র্যাডিশনাল মার্কেট আছে এখানে, সেদিক দিয়ে যাচ্ছি। সকালবেলা আমাদের ওখানে যিনি তালপুকুর বাজার, চন্দ্রপুকুর বাজার বসে, এখানে তিনি বাজার বসছে। আজকে যেমনি আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট জোন বা জোন 3-তে। তো তার জন্য আমাদের 3000 সামথিং এটা তো আছেই, এটা হচ্ছে বেস ফি। তা বাদেও কিন্তু 2,50,000 আইডিয়া লোকাল কারেন্সি এক্সট্রা দিতে হবে ওইদিকে যাওয়ার জন্য। ইস্ট সাইডে কিন্তু অনেকগুলো জায়গা দেখার মতন আছে। তার মধ্যে একটা মন্দির আছে যেখানে সবাই গিয়ে ছবি তোলে, লেম্পুয়ান মন্দির বলে ওটাকে। তার সাথে তীর্থগঙ্গা আছে, আমেদ বিচ আছে, অনেক কিছু আছে। আর আজকে আমাদের সাথে হচ্ছে ডেডি ভাই। ডেডি, ইয়োর নেম? ডেডি, হ্যাঁ, ওকে। এই যে দেখুন, দারুণ সুন্দর সুন্দর ফার্ম বা রাইস প্যাডি, এগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি। কিন্তু অপূর্ব সুন্দর রাস্তা, পুরো গ্রামের রাস্তা, একদম লোকাল পরিবেশ। এখানে ভিড়ভাড়টাও কিন্তু অনেক কম রয়েছে। আপনারা যদি এখন সবুজ একদম ধান ক্ষেত দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের ওই মার্চ, এপ্রিল বা ম্যাক্সিমাম মেতে আসতে হবে। তাহলে যে কোনো জায়গায় যাবেন সেই ধান ক্ষেত কিন্তু সুন্দর, মানে সবুজ ধান ক্ষেত দেখতে পারবেন। এখন দেখুন অনেক জায়গায় ধান কেটে দিয়েছে, অনেক জায়গায় কিন্তু হলুদ হয়ে গেছে, তো সেগুলো মাথায় রাখবেন। ভাই আর একটা শোল্ডার সিজনের কথা বললো, যেটা হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ, ফেব্রুয়ারি মার্চ ধরুন। জেনারেলি যে ইউরোপিয়ান হলিডেগুলো আছে, হলিডে সিজন, সেটা শুরু হয় হচ্ছে ওই আগস্ট, সেপ্টেম্বর ওই সময়। তো সেখানে কিন্তু প্রচুর লোকজনের ভিড় হয়। ইনফ্যাক্ট আমি বলবো জুন জুলাইতেও কিন্তু অনেক ভিড় থাকে, কারণ ড্রাই সিজন। কিন্তু আরেকটা সময় আছে যেটা শুনছি, যে ফেব্রুয়ারি মার্চ, তখন নাকি বৃষ্টি অতটাও হয় না, আর ট্যুরিস্টরা তখন থাকেই না, ওয়েদারটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। তাই নেক্সট টাইম যদি আসি, আমি আশা করি সেই টাইমেই আসবো। আর আপনারা কিন্তু জেনে নেবেন যে সেই টাইমটা আপনাদের সুবিধা হবে কিনা, বা কিছু ভালো জিনিস দেখতে পারবেন কিনা। এই দেখুন, এখানে অনেক জায়গাতে কিন্তু এই ব্যানারগুলোতে লেখা আছে, বা ডিরেকশানে হোর্ডিংয়ে লেখা আছে কাসুম্বা। তো এখান থেকেও কিন্তু ফেরি ছাড়ে আপনার নুসা পেন্ডা যাওয়ার জন্য। তো আপনারা যদি উবুদে থাকেন, তাহলে কিন্তু প্রেফারেবলি এখান থেকে ফেরি ধরতে পারেন, বা ফাস্ট বোট ধরতে পারেন নুসা পেন্ডা যাওয়ার জন্য, কারণ এখান থেকে ডিস্টেন্সটাও কম। আর যে ওভারঅল ফেরির টাইম, সেটা কিন্তু এখান থেকে 20 থেকে 25 মিনিট লাগে। বালির ইস্ট সাইডটা দুর্দান্ত সুন্দর, স্পেশালি এখানকার রাস্তাঘাটগুলো। যদি আপনারা গাড়িতে করে যান, তাহলে দারুণভাবে এনজয় করতে পারবেন এই সুন্দর রাস্তা। ফাইনাল যে ডেস্টিনেশনগুলো পৌঁছাবো, সেইগুলো হয়তো টুরিস্টি হলেও হতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে ড্রাইভ করাটা একটা দুর্দান্ত অপশান। বালি গেলে এই সাইডটা যেতে কিন্তু একদম ভুলবেন না। আজকে আমরা আমাদের প্রথম স্টপে চলে এসেছি, যেটা হচ্ছে ক্যান্ডিডাসা বিচ। আর এটা কিন্তু কার্নাসাম বলে একটা জায়গা আছে সেখানে, মানে আমরা উবুদ থেকে অলরেডি কিন্তু বেরিয়ে চলে এসেছি। জায়গাটা বেশ সুন্দর, সামনে রয়েছে একটা বেশ ভালো, মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি বিচ। সামনে আমরা আরেকটা সুন্দর বিচে যাবো, তার আগে এই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই বিচটা একদম লোকাল বিচ মনে হচ্ছে, সেরকম পুরো যে বালিওয়ালা বিচ হয় না, সেরকম স্টাইল কিন্তু না। এই যে দেখুন, চলুন নিচের দিকে নামি, নেমে একটু বিচটা দেখি। মোটামুটি মেনটেন বিচ, এখানে স্নান মনে হয় না করতে পারবেন বলে। এইখানে দেখুন এই ছোটো ছোটো বোটগুলো রয়েছে, সেই বোটগুলো করে নাকি সামনের আইল্যান্ডটা যাওয়া যায়। আর 1 ঘন্টার ট্রিপ নাকি 4 লাখ টাকা, যেটা বেশ কস্টলি মনে হচ্ছে। তাই জন্য এই জায়গাটা কিন্তু একদম খালি, কোনো লোকজন নেই। তো আপনারা এখানে আসুন, এমনি হালকা একটু চিল করুন, চিল করে চলে যান। এখানে কিন্তু প্রপার বিচ নেই, পুরোই পাথর, তো এখানে স্নানও করতে পারবেন না।
মেনলি ওই আইল্যান্ডে যাওয়ার জন্য, মানে এই আইল্যান্ডটা না, এই দিকে দেখুন একটা বড় আইল্যান্ড আছে, এটাই যাওয়ার জন্য কিন্তু লোকজন আসে এখানে। তবে এখন এই সকাল 9টার সময় কিন্তু অনেকটাই খালি। এখান থেকে আপনারা অনেকে তো লম্বকও যান, তো লম্বক যাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে আছে। এবং লম্বক হচ্ছে এখানকার সবচেয়ে বড় আইল্যান্ড বলতে পারেন, মানে বালি বাদে, যেটা কিনা এই নুসা পেনিডা, নুসা চেনিঙ্গান এগুলো ক্রস করে তারপর তো অনেকটা টাইম লাগবে, কিন্তু ফেরি করে যেতে চান এখান দিয়ে কিন্তু যেতে পারেন। আমরা এখন আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছি, যেটা কিন্তু একটা পাহাড়ের উপরে। সেটা হচ্ছে বুকিত আসা বলে একটা জায়গা আছে যেখানে ক্যাম্পিং হয়, আর তার সাথে রয়েছে ভার্জিন বিচ। তো জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগছে, পাহাড়ের মাঝখানে যেমন জঙ্গল, ছোটো ছোটো রাস্তা, আর আমরা সোজা উঠে যাচ্ছি ওপর দিকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চারিপাশটা দেখুন একবার, সবুজ আর সবুজ, মানে নেচারের একদম কাছে। আর আমরা 20,000 আইডিয়ার পার পার্সন দিয়ে ঢুকে পড়লাম বুকিত আসা আর ভার্জিন বিচ দর্শন করতে। আমাদের চালক ভাইকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটার মানে কি। আসা মানে বলছে হচ্ছে ফ্ল্যাট, মানে জেনারেলি ওই ওবড়ে খবরে এরকম উঁচু নিচু রাস্তা হয় তো, বা সব পাহাড়গুলো হয়, তো বলছে এই পাহাড়ের উপর ওঠার পর এরকম নাকি একটা ফ্ল্যাট এরিয়া আছে, তো সেই জন্যই এটার এরকম নাম। আর জায়গাটা পার্সোনালি আমার কিন্তু বেশ ভালো লাগছে, মানে সব জায়গায় এত ভিড়, এত একদম দেখে এসেছি, যে রাস্তা দিয়ে আসলাম সেটাও কিন্তু একদম দারুণ, মানে ন্যাচারাল বা নেচার লাভার্সদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। ইনফ্যাক্ট এখানেও কিন্তু একদম ভিড় দেখতে পাচ্ছি না, জানি না উপরে গিয়ে ভিড় হবে কি না, কিন্তু এখন অবধি কিন্তু ভালোই লাগছে বেশ। আমরা এখন চলে এসেছি অপূর্ব সুন্দর ভার্জিন বিচে, অনেকটা নিচে কিন্তু নামতে হচ্ছে। আর এখানে বিচটায় প্রচণ্ড রকম পার্টি মিউজিক চলছে, যদিও লোকজন কিন্তু খুব একটা বেশি নেই, মোটামুটি খালি খালি জায়গা, কিন্তু এখানে ভাইবটা একদম অন্যরকম। তাই চলুন আপনাদের ড্রোন ভিউতে জায়গাটা ভালো করে দেখাই, কারণ তলায় নেমে গেলে তো খালি বিচই দেখতে পাওয়া যাবে, কিন্তু ওপর থেকে কি চলছে ওখানে, কেমন কি গান বাজনা, কেমন কি পরিবেশ, কেমন বিল্ডিং, কেমন ক্যাম্প, কেমন ওখানে রেস্টিং প্লেস, সব কিছু কিন্তু দেখতে পাওয়া যায়। এই নিচে যে দারুণ সুন্দর আর কালারফুল বিচটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভার্জিন বিচ। আর এই বিচ জাস্ট একটাই কথা বলে, এখানে আসুন আর রিল্যাক্স করুন। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন ক্যাম্পিং স্পট। তো আপনারা যদি ক্যাম্প বা টেন্ট নিয়ে আসেন, এখানে কিন্তু দারুণ সুন্দর ক্যাম্পিং করতে পারবেন। আমরা এখন এই অপূর্ব সুন্দর ভার্জিন বিচ থেকে বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে নেক্সট স্পট, বা আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পটের দিকে, যেটা কিনা তীর্থগঙ্গা। তীর্থগঙ্গা কিন্তু ইস্ট বালি যদি আপনারা সার্চ করেন, তীর্থগঙ্গা, লেম্পুয়ান, এই দুটো কিন্তু আসবেই, মানে এই দুটোই হচ্ছে মেন। আর লেম্পুয়ানে রয়েছে হচ্ছে সেই গেটস অফ হেভেন, যেখানে গিয়ে প্রচুর লোকে ছবি তোলে। মানে আপনি যদি বালি এসে ওই গেটস অফ হেভেনে ছবি না তোলেন, আপনার বালির ট্রিপটাই নাকি বৃথা। এই রাস্তাঘাটগুলো কিন্তু সত্যিই সুন্দর, ওয়েদারটাও ভালো, মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে, তারপর আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর আপনারা যদি বিচ লাভার্স হন, এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর বিচ আছে, মানে দেখে শেষ করতে পারবেন না, সব জায়গাতেই বিচ। এই দেখুন পুরো গ্রামের রাস্তা, এখান থেকে রাস্তা কিন্তু ছোট হয়ে যাবে, আর এখান থেকে কিন্তু ভিড়ও শুরু হবে যতদূর শুনছি, কারণ আমরা এখন সেই মেন বালির ইস্ট সাইডে আছি, যেটা একদম কোর এরিয়া, যেখানে ভিড় প্রচণ্ড বেশি হয়। ইস্ট বালি যদি আসেন তাহলে রেকমেন্ড করবো যে গাড়িটা 10 ঘন্টা কি 12 ঘন্টার জন্য বুক করুন, তাহলে সুবিধা হবে, কারণ আপনাদের কিন্তু টাইম লাগবে। আমি যেমনি 10 ঘন্টার জন্য বুক করেছি, এবং ওটা যদি এক্সট্রা আওয়ার্স লাগে, মানে ধরুন আর 1 ঘন্টা এক্সট্রা হয়ে গেলো, 2 ঘন্টা এক্সট্রা হলো, সেটা নেই, পার আওয়ার 50 থেকে 55 মতন পড়ে আর কি, মানে 50 to 55,000 পড়বে এক্সট্রা আওয়ার্সের জন্য। আর ওই যে দেখুন যে পাহাড়টা একটু দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু মাউন্ট আগুন, এখানকার অ্যাক্টিভ ভলক্যানো। 2018 সালে কিন্তু এটা নাকি ইরাপ্ট হয়েছিল ভাই বলছে। আর এইদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা লেম্পুয়াং হিল, এটাও কিন্তু বেশ বড় আর বেশ লম্বা একটা পাহাড়, চারিপাশে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।
আমরা এখন 11টা নাগাদ, মানে বেলা 11টা নাগাদ ফাইনালি পৌঁছে গেছি তীর্থগঙ্গা, যেটা কিনা ইস্ট বালির একটা দারুণ সুন্দর আর খুব ফেমাস স্পট। আমি কিন্তু কোনো ভালো খাওয়ার লোকেশনের জন্য জেনারেলি গুগল ম্যাপসই প্রেফার করি। তো সেখানে খুলে চট করে দেখে নিই যে কী কী পাওয়া যায়, কী দাম দর আছে, সব কিছু আছে। তো সেরকম খুঁজতে খুঁজতে এই পেছনে দেখুন গুড কর্মা ওয়ারুং অ্যান্ড হোমস্টে এরকম একটা দোকান পেয়ে গেছি। তো দেখলাম এটা রিভিউ ভালো, এখানে নাকি ডিম কারি পাওয়া যাচ্ছে, সাথে রুটিও পাওয়া যাচ্ছে। তো না যাওয়া অবধি বুঝতে পারছি না। এখানে আইডিয়ালি তীর্থগঙ্গার আশপাশে একটু এক্সপেন্সিভ হবে ঠিকই, কিন্তু এখানে দেখলাম রিভিউটা সত্যিই খুব ভালো আর অনেক লোকে রিভিউ দিয়েছে। তো দেখি ভেতরে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয় আপনার সাথে শেয়ার করছি। আর খাওয়া দাওয়া পেট পুজো করার পর তারপর আমরা যাবো হচ্ছে তীর্থগঙ্গার দিকে। ঢুকে দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। স্পেশাল ড্রিঙ্কসের সেকশন দেওয়া আছে, তো আমাদের একটু ড্রিঙ্কসও খেয়ে নেবো কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এই দিকে হচ্ছে রেস্টুরেন্টটা। সকালের দিকে খালি লাগছে, কিন্তু খুচখাচ লোকজন তাও এসছে দেখতে পাচ্ছি। এখানে সব জায়গায় ঢোকা মাত্রই সব গেটে কিন্তু এরকম একটা পুজো টাইপের দেয়। এটা কেন দেয় এটা আপনারা জানলে জানাবেন, বা আমি আপনার পরে কিন্তু বলে দেবো। মোটামুটি দামগুলো আপনার দেখিয়ে দিচ্ছে, আপনারা যাতে প্রেডিক্ট করতে পারেন যে কীরকম দাম আছে তীর্থগঙ্গায় আসলে খাওয়া দাওয়া খেলে। নাসি গোরেং, মি গোরেং সব কিছু রয়েছে, কিন্তু ইচ্ছে ছিল একটু ইন্দোনেশিয়ান কিছু ট্রাই করা। তো দেখি সেরকম কিছু আছে নাকি। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে এসে কিন্তু কয়েকটা আইটেম অর্ডার দিয়ে দিয়েছি, কারণ পেয়ে গেছে প্রচণ্ড খিদে, পেটটা কিরকম ঘুম ঘুম করে আওয়াজ করছে। তো আমরা দিলাম হচ্ছে স্পেশাল মি গোরেং, স্পেশাল নাসি গোরেং, দুটোই উইথ চিকেন। তো এখানে কিন্তু পর্ক বা শুয়োরের মাংস দিয়ে থাকে ওরা ইউজুয়ালি, কারণ এখানে একটা ডেলিকেসি শোনা যায়। আর কিন্তু সি ফুড অনেক সময় ইউজ হয়, মানে শ্রিম্প। তো সেগুলো আমরা দিতে মানা করেছি। এমনি নর্মাল চিকেন, রাইস, চিকেন আর নুডলস, এবং তার মধ্যে একটু স্পাইসেস কম দিতে বলেছি, ঝাল কম দিয়ে। আর হচ্ছে একটা জলের বোতল নিয়েছি আর একটা জুস নিয়েছি। যেগুলো নুডলস, রাইস সেগুলো হচ্ছে 75,000 করে আমি যতদূর দেখলাম। এক্স্যাক্ট প্রাইসটা আমি তলায় দিয়ে দেবো বা বিল আসার পর। আর যে জুসটা নিয়েছি সেটা হচ্ছে 25,000। এ চলে এসছে পাইনঅ্যাপেল জুস। এটা খেয়েলি প্রথমে আগে, এখনও খাওয়ার দাওয়ার আসেনি, তাই আমাদের খুব বাজে অবস্থা, প্রচণ্ড খিদে, প্রচণ্ড ঘুম। কৌশিক দা অলরেডি অন্য জগতে চলে গেছে, আমিও খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। এই যে আমাদের দুজনে খাওয়ার চলে এসছে স্পেশাল মি গোরেং, মানে এটা নাসি গোরেং রাইস দিয়ে, মানে ফ্রাইড রাইস, সাথে আলাদা করে মাংস, চিপস, ডিম। আর এদিকে হচ্ছে মি গোরেং, মানে ফ্রাইড নুডলস, চিপস, ডিম আর আলাদা করে মাংস। এই দেখুন এখানে চিপসগুলো দিয়েছেন, এটা হচ্ছে প্রন চিপস। সাইডে একটা পিস টমেটো, একটা কুকুম্বার মানে শসা দিয়েছিল, উপরে ডিম। নুডলসগুলোর ভেতরে কিন্তু চিকেন দেওয়া আছে, সাইডেও চিকেন, প্রচুর ভেজিটেবলস দিয়েছে। ম্যাগি স্টাইলের আছে, ভাজা ম্যাগি যেরকম হয় না ওরকম। আর দুটোতে কিন্তু ঝাল রয়েছে। এই দেখুন আমার অসুবিধা হচ্ছে না, কৌশিকদা একদম খায় না বলে একটা অসুবিধা হচ্ছে। তবে হ্যাঁ, আপনারা যারা মানে একটু ঝাল কম খান তাদের কিন্তু এখানে বেশ ঝাল লাগবে, এটুকু শিওর। আর যারা স্পাইস এনজয় করেন তাদের জন্য কিন্তু সত্যিই খুব ভালো। তবে টেস্ট ওয়াইজ ভালো, দামটা যদিও একটু বেশি। এখন সময় হয়ে গেছে হচ্ছে 11:40, আর এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখন কমপ্লিট করে যাব হচ্ছে তীর্থগঙ্গার দিকে। এখানে টোটাল বিল হলো হচ্ছে 193,000 সবার জন্য, মানে দুজনের জন্য, যার মধ্যে কিন্তু রয়েছে 10% সার্ভিস ট্যাক্স। আপনার রেস্টুরেন্টে চট করে দেখিয়ে দিই। আমার চোখ মুখ দেখুন পুরো বসে গেছে, কারণ ঘুম নেই, একদম ঘুম নেই, সেজন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। বাট টেনে দেবো, নেক্সট 2-3 দিন 4 দিন বাকি আছে, টেনে দেবো বাড়িতে গিয়ে, তারপর ভালো করে ঘুমাবো। এবার রেস্টুরেন্টে দেখে নিন চট করে। এই দেখুন এটা কিন্তু খাওয়ার জায়গাটা ছিল, ওদিকে ছিল হচ্ছে রিসেপশন বা কাউন্টার, যেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, খাওয়া অর্ডার দিতে পারবেন। এই দিকে ভিউটা কিন্তু বেশ ভালো। সব দেখুন রাইস ফিল্ড কিন্তু এগুলো, বা রাইস টেরেস। এখন কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে, মানে তুলে নিয়েছে আর কি সব ক্ষেতের ক্রপস। আর এইখানে বসে বসে কিন্তু আপনারা এই সুন্দর ধান ক্ষেত দেখতে দেখতেও খাবার খেতে পারেন, সেই ব্যবস্থাও আছে। ধানগুলো ম্যাক্সিমাম তুলে নেওয়াই হয়েছে, কিন্তু এখানে দেখুন কি সুন্দর ইরিগেশন সিস্টেম। আর পুরো জায়গাটা কিন্তু সবুজ থাকে, 1-2 মাস আগে আসলেও দেখতে পারবেন। তো এই রাইস টেরেসগুলো কিন্তু একটা মেন অ্যাট্রাকশন বালি এরিয়াতে। এই যে এখন তীর্থগঙ্গার এন্ট্রেন্সে দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু মাছদের খাওয়ানোর জন্য খাবারও বিক্রি হচ্ছে। ছোটো প্যাকেট 5,000, বড়ো প্যাকেট 10,000। দেখুন এখানে তো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ড্রেসপত্র সবই আছে, প্লাস কিন্তু এই খাবারগুলো রয়েছে। দেখুন এই 5,000 করে, সব মাছের খাবার এগুলো, আর 10 করে মাছের খাবার। পাউরুটিও আছে, চিপস আছে, সব আছে। তো এগুলো চাইলে কিনে নিতে পারেন, কিনে নিয়ে ভাই খাইয়ে দেবেন। সুন্দর ড্রেস পরে যাবেন, মাঝখানে পোজ দেবেন, যেটা আমরা কেউই দেবো না, দিয়ে খাওয়াবেন। ইনস্টাগ্রামের স্পট আর কি, যা বলে লোকজন। প্রচুর সুভিনিয়ার্সও বিক্রি হচ্ছে এখানে, যেগুলোর দাম অবভিয়াসলি বেশি হবে। আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, এদিকে রয়েছে ক্যাফেটেরিয়া, ক্যাফে, অনেক খাওয়া দাওয়ার দোকান, সব কিছু। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান খাবারও দেখতে পাচ্ছি, থালি, চাপাতি, কত কি লেখা আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বাইরে এসে যদি ইন্ডিয়ান ফুড খান, সেটা যে কোনো দেশেই যান, মিনিমাম ডবল থেকে ট্রিপল দাম কিন্তু হবেই।
সেম প্রাইসে আমি ইন্ডিয়ান খাবার কিন্তু খুব কম জায়গাতেই দেখেছি। যতগুলো দেশ ঘুরলাম মোটামুটি 10টা 12টা 11টা হয়ে গেল, যাই হোক। তো এটা কিন্তু মাথায় রাখবেন, যদি ইন্ডিয়ান ফুড খেতে হয় পারলে ক্যারি করবেন, যদি না বেশি পয়সা দিতে হয়। প্রচুর খাওয়ার দোকান, এই ভেতরে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে, কোনোটাই রিভিউ ভালো ছিল না আমি যতদূর দেখেছিলাম, সেই জন্য কিন্তু বাইরে থেকে খেয়ে নিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে তীর্থগঙ্গার এন্ট্রেন্স। টিকিট কাউন্টারটা হচ্ছে বাঁদিকে, সেখান থেকে টিকিটটা কেটে আপনাদের বলছি যে এক্স্যাক্ট কত টাকা নিয়েছে। এই যে দেখুন, আপনারা যদি জন্তুজানোকে অত্যাচার করতে চান, সাপ খোপ এখানে গিরগিটি সব রয়েছে, এদের টর্চার করতে হলে মানে এরকম যদি হয় আর কি, যেরকম বলছিলাম 50,000 করে হচ্ছে ছবি তোলার জন্য, জাস্ট মানে জন্তুজানোকে টর্চার করুন, অত্যাচার করুন, তারপর জন্য পয়সাও দিতে হবে। টুরিস্টের ব্যাপার সেবার আর কি, করতেই পারেন আপনারা, কিন্তু আমি রেকমেন্ড করবো না একদমই। আর এখানে টিকিট প্রাইসও দেওয়া আছে। ফরেনারদের জন্য হচ্ছে অ্যাডাল্ট 70 করে, 70,000, আর ডোমেস্টিক অ্যাডাল্ট হচ্ছে 35, মানে অলমোস্ট হাফ। আর বাচ্চাদের জন্য হচ্ছে 35,000। এখানে বোটও নিতে পারেন 20,000 করে সুইমিংয়ের জন্য, আর এক্সট্রা 10,000। এই যে ঢুকে পড়েছি তীর্থগঙ্গায়, আর ঢোকা মাত্রই বাঁদিকে রয়েছে হচ্ছে ফিশ ফুডের জন্য জায়গা, রেস্টুরেন্টস, আর এই দিকে একটা ওয়াকিং পাথ, আর এই দিকে হচ্ছে সেই বিখ্যাত তীর্থগঙ্গা। এন্ট্রেন্স ফি যেরকম বললাম, এন্ট্রেন্স কিন্তু 70,000 পার অ্যাডাল্ট, যেটা আমার একটু বেশি মনে হলো, বাট পার্কটা ঘুরে দেখে বুঝতে পারবো যে এই জায়গাটা আসলে কীরকম। এই জায়গাটা ইউএসপিটা কী বলুন তো, এখানে কিন্তু প্রচুর রকম মাছ রয়েছে, বিশাল বিশাল মাছ। এই দেখুন, এই মাছগুলো কিন্তু লোকজন খাবার দিচ্ছে, আর এই যে মাঝখানে যে পাতগুলো করা আছে, এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে করে করে এই যে খাবার দেওয়ার ছবিগুলো কিন্তু তুলছে। আর হ্যাঁ, পার্কটা নেচারের মাঝখানে বলতে পারেন, পেছনে কোনো পাহাড় যদিও নেই, অনেক ছোটো ছোটো লেক, এরকম দারুণ ওয়েল ডেকোরেটেড জায়গা। আর এই যে হচ্ছে বোট, এই বোটগুলো করতে কিন্তু 10,000 করে লাগবে। এই দেখুন ট্রেডিশনাল বোট যেটা বলছে। মাউন্ট আঙ্গুলের সাউথ ইস্টে আর আলমাপুরার থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ফেমাস তীর্থগঙ্গা। এটা কিন্তু ইস্ট বালির খুব ফেমাস একটা লোকেশন। আর এর পাশে কিন্তু রয়েছে লেম্পুয়ান টেম্পল, লাহাঙ্গান সুইট, তারপর আমেদ সি বিচ, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এবং শোনা যায় 1946-এ এখানকার যিনি রাজা ছিলেন, এই কাংগ্রাসেম বা কিংগ্রাসেম এই জায়গাটা, এখানকার রাজা ছিলেন, উনি কিন্তু এখানে এই পার্কটা, এই সুন্দর পার্কটা তৈরি করে। এটাকে কিন্তু একটা ওয়াটার প্যালেস বলা হয় আমি যতদূর জানি, কারণ এখানে যে জলটা আসছে সেটা নেই গঙ্গার মতন পবিত্র, এবং আমাদের যে গঙ্গা আছে সেখান থেকে কিন্তু এর নামকরণটা করা হয়েছে। এখানে যিনি রাজা এবং ওনার বাড়ির লোকজন ছিলেন, শোনা যায় যে গঙ্গার মতন পবিত্র জলে নিজেদের ধুয়েই তারপর কিন্তু পুজো আর্চা করতে যেতেন। তো এখানে আমরা যেমন করি না শুদ্ধিকরণ, পিউরিফিকেশন, সেরকম টাইপের, তো এই জলটা এতটাই পবিত্র, সেটা দিয়ে নাকি করা হয় ওরকম করে, তারপর নাকি রাজারা যেতেন পুজো করতে। আর 1963 নাগাদ এখানে যে মাউন্ট আঙ্গুন যে ভলক্যানো আছে সেটা নাকি ইরাপ্ট করে, এবং তার ফলে এই পুরো জায়গাটা নাকি নষ্ট হয়ে যায়। তারপর এটাকে আবার রেনোভেট করে ভালো করে তৈরি করা হয় এবং ভালো করে রাখা হয়। এইদিকে যে জায়গাটা আছে এখানে কিন্তু মাছ অনেকই কম, যদিও মাছগুলো বেশ বড় বড়, কিন্তু এখানে হচ্ছে ট্রেডিশনাল বোটগুলো চলে, যেগুলো 20,000 করে এখানে লেখা আছে। বাইরে লেখা ছিল 10,000, এটা বুঝলাম না ডিফারেন্স কেন, কিন্তু এটা করে কিন্তু এইটুকু জায়গা ঘুরতে পারেন। ওখানে একটা ওই যে ব্রিজ টাইপের আছে, তলা দিয়ে গিয়ে ওই সাইডটায় যেতে পারেন। এই ডেকোরেটেড পার্কটা কিন্তু ভালো করে দেখতে পারেন, এটা একটা ভালো অপশান। কিন্তু আপনাদের যদি মাছদের খাওয়াতে খাওয়াতে পোস্ট দিয়ে ছবি তুলতে ইচ্ছে করে, তাহলে আপনাদের কিন্তু এখানেই আসতে হবে। এই দেখুন কত মাছ, জায়গাটা মেনটেন্যান্স কিন্তু সত্যি খুব ভালো, কিন্তু আমি জানি না মানে ছবি তোলার জন্য এত দূর আসা এবং 70,000 টাকা খরচা করা, এটা কি মানে আমি জানি না। আমি প্রচুর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের দেখেছি যে এইটাকে দেখাচ্ছে, প্রমোট করছে। হ্যাঁ, প্রমোট করা ভালো, কিন্তু অনেক আরও সুন্দর সুন্দর জায়গা আছে। ইনফ্যাক্ট বালিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো প্রমোট করা উচিত, সেগুলো জানি না কতজন প্রমোট করছে। কিন্তু অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার হাতে যে লিমিটেড টাইম থাকে এবং আমি অতটা ইন্টারেস্টেড নই এই গিমিকি এই টুরিস্টি জায়গাগুলোতে, আমি কিন্তু এই জায়গাকে স্কিপ করে দেবো। দাদা, তুমি তো দেশে অনেক জায়গা ঘুরিয়েছো, এক দেশের সাথে আরেক দেশ কম্পেয়ার করা উচিত না, কিন্তু অনেস্ট রিভিউ এই জায়গাটা কেমন লাগলো বলো তো?
ইন্দোনেশিয়ায় বেড়াতে এসে, বিশেষ করে বালিতে বেড়াতে এসে আমার একটা কথা মনে হয়েছে, এখানে যে টুরিস্ট স্পটগুলোতে আমরা যাচ্ছি না, সেগুলো নিয়ে একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করা হয়েছে, মানে বা বলা হাইপ তৈরি করা হয়েছে যে এই জায়গায় এরকম, এই জায়গায় আছে, সেই আছে, খুব সুন্দর ছবিগুলো খুব ভালোভাবে এডিট করা হয়েছে, ভিডিওগুলো এডিট করা হয়েছে। কিন্তু বাস্তবে যে এই জায়গাটা এলাম, এখানে আমি কী দেখবো? একটা পার্ক, সেখানে প্রচুর ফোয়ারা রয়েছে, বাইরে মাছের খাবার কিনতে পাওয়া যাচ্ছে, বড় বড় রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে, তার মাঝখানে গিয়ে পরিবারের ছবি তুলছে। এরকম জায়গা আমাদের দেশে নেই। দেশ ছেড়ে দিন, আমাদের অনেক শহর এরকম জায়গা আছে, এরকম অনেক পার্ক আছে। তো এই জায়গাতে এসে এইরকম একটা জিনিস দেখা, তার জন্য 70,000 মানে আইডিয়ার করে হচ্ছে টিকিট, আমার মনে হয় না যে এটা অতীত। সত্যি কথা, একদম অনেস্টলি। তীর্থগঙ্গা দর্শন করার পর আমরা চলে গেছিলাম ইস্ট বালির আরও কিছু ফেমাস আর সিনিক টুরিস্ট স্পটে, যেগুলো আপনাদের দেখাবো বালির লাস্ট এপিসোডে। সেই এপিসোডে থাকবে রাইস টেরেস, মন্দির, ভলক্যানো আরও অনেক কিছু, তাই স্টে টিউন টু সৌরদ্বীপ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।